জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। ভূমিকা লেখা সহজসাধ্য নয়, ভূমিকা উদ্দিষ্ট গ্রন্থসৌধের তরুণদ্বার, আবার তাহার সংক্ষিপ্ত পরিচয়কও বটে। আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখিতে উদ্যুক্ত হইয়াছি স্বয়ং গ্রন্থকর্ত্রীর অনুরোধে। ইহা শুধু অনুরোধই নয়, জ্যেষ্ঠের প্রতি কনিষ্ঠার দাবিও বটে। সে দাবি জ্যেষ্ঠের পক্ষে এড়ানো দায়, তাই অক্ষমতা সত্ত্বেও ইহার দায়িত্ব গ্রহণ করিতে বাধ্য হইয়াছি নির্বিচারে। লেখিকা এক লিপিতে আমাকে লিখিয়াছেন সর্বশেষ কথা। এই বইয়ের ভূমিকা আপনি লিখবেন, এই আমার ইচ্ছা। বাংলার সাধনায় ঠাকুর প্রকাশে সত্যদা ছিলেন অগ্রণী। তার আগ্রহ ও উৎসাহেই এই বই লেখা, সুতরাং মঙ্গলাচরণের ভার তাকেই দিয়াছিলাম। কিন্তু এই বই প্রকাশে আপনিই অগ্রণী, সত্যদা আছেন নেপথ্যে। এই উৎসাহের তরতমে আমার মতে গুড়ো কারণও আছে। সত্যদার মেজাজটি হলো মুখ্যত বুদ্ধিজীবী দার্শনিকের, আর আপনি মেজাজে আবেগ প্রধান কবি। লীলা কথায় সত্যদার তত রুচি নাই যত আছে তাত্ত্বিক বিশ্লেষণের শাস্ত্রীয় আলোচনায়। আর আপনার যে হৃদয়ানন্দ লীলামৃতের সমধিক রুচি, তা কি অস্বীকার করতে পারেন? তা বলে ভাববেন না আমি সত্যদাকে বেরসিক ও আপনাকে তত্ত্ব ও সত্যবিমুখ একটি ভাবুক মনে করি। কার কিসে অধিক উল্লাস, কেবল সেটাই বলতে চাই। মোট কথা, ভূমিকা আপনি লিখুন, এই আমার অভিলাষ। আপনার দৃষ্টিকোণ হতে ঠাকুর সম্বন্ধে কিছু লিখে প্রচার বিভাগের কার্যাধ্যক্ষের ভূমিকা সুষ্ঠুভাবে পালন করুন। কেবল মুদ্রণ ব্যাপার আর প্রুফ রিডার হয়েই কি প্রচার বিভাগের দায়িত্ব শেষ করতে চান? এই গ্রন্থ সারস্বত মঠ প্রচার বিভাগ হইতে প্রকাশিত হইতেছে বলিয়া গৃহকর্ত্রীর এই দাবি। আমার অনুরোধক্রমে তিনি সামান্য দক্ষিণার বিনিময়ে এই গ্রন্থের শত সারস্বত মঠকে দিয়াছেন। তিনি দক্ষিণা গ্রহণ করিতে চাহেন নাই, আমি তাহাকে জোর করিয়া উহা বছাইয়া দিয়াছি। এক্ষণে গ্রন্থ প্রকাশকালে প্রকারান্তরে তিনি তাহার অধিক ফিরাইয়া দিয়াছেন। এই গ্রন্থের সন্নিবেশিত আলোকচিত্রাবলীর ব্লগ নির্মাণ ও তাহাদের মুদ্রণ ব্যয় বহনের মাধ্যমে এই গ্রন্থের পরিচয় প্রদানের পূর্বে গ্রন্থকর্ত্রীর পরিচয় প্রদান একান্ত কর্তব্য বলিয়া মনে করি। গ্রন্থ মধ্যে গ্রন্থকর্ত্রী আত্মপরিচয় প্রদানকালে লিখিয়াছেন, এরপরই 32 সালের আষাঢ় মাসে দৈবচক্রে একটি অনাথ শিশুর ভার নিতে হলো ঠাকুরকে। মেয়েটির মা জন্মক্ষণেই মারা যান। মেয়ের বাপ বরাবরই বৈরাগ্যপরায়ণ। তিনি তার যথাসর্বস্ব গুরুপদপদে অর্পণ করে সন্ন্যাস গ্রহণে ইচ্ছুক জেনে তাকে ভারমুক্ত করলেন। কুটিরের মায়েরা 3 মাসের মেয়েকে মানুষ করতে হিমশিম খান। নীলাচল কুটির আশ্রম নয়, গৃহস্থ বাড়ি। উত্তরকালে এই মেয়েটির জন্যই ঠাকুরকে সবার কাছে একথা বলতে হতো। চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী, আমিও ঠাকুর মহারাজের সর্বশেষ দায় বুঝি শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনের শেষ পোষ্য। স্বামী সত্যানন্দ মহারাজ বাংলার সাধনায় নিগমানন্দ গ্রন্থের পরিচিতিতে ইহা আরও পরিস্ফুট করিয়াছেন। অতি শৈশবে শ্রীমতী নারায়ণীর জনক শ্রী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় পুরীধামে তাহাকে গুরুপদপদ্মে উৎসর্গ করেন। তিনি অদ্যাবধি জীবিত, কিন্তু শাস্ত্রমতে কন্যার নিকট মৃত। কারণ নারায়ণীকে নীলাচল কুটিরে রাখিয়াই তিনি সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। তাহার সন্ন্যাস নাম নিরঞ্জনানন্দ সরস্বতী। আমাদের ঠাকুর পিতার অধিক বাৎসল্যে তাহার এই শিশুকন্যাটিকে মানুষ করেন। আমরা তাহাকে লীলা বলিয়া ডাকি। 2 নামই ঠাকুর মহারাজের দেওয়া। আমাদের লীলা পার্থিব বিদ্যায় MA ডিগ্রিধারিণী এবং পারমার্থিক বিদ্যাতেও সম্পন্না। বিজ্ঞান ভৈরব মহামাহেশ্বর পদবীতে আরূঢ় সাধনসিদ্ধ মহাপুরুষের উপযুক্ত মানসকন্যাই বটে। বাংলার সাধনায় নিগমানন্দকে সে ক্রম বিকাশের পথে যেভাবে ফুটাইয়া তুলিয়াছে, তাহাতে তাহার দক্ষতা, বিচার শক্তি এবং অন্তর্দৃষ্টির নিখুঁত পরিচয় মেলে। ইহার সহিত আমি আর একটু সংযোগ করিয়া বলি, শিশুকালে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 10 বৎসর এবং বৃদ্ধোত্তীর্ণ অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের বিদগ্ধ সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ সরস্বতীর সান্নিধ্যে 5 বৎসর অবস্থানের ফলে তাহার জীবন অনন্য সাধারণ অধ্যাত্ম চেতনায় এবং অলৌকিক সারস্বত চেতনায় যুগপৎ সমারূঢ় হইতে সক্ষম হইয়াছে। তাহাকে আমরা সরস্বতীর বরপুত্রী রূপে পাইয়া গৌরবান্বিত হইয়াছি। তাহাকে দেখিয়া আমাদের কর্ণমুনির পালিতা কন্যা শকুন্তলার কথায় মনে পড়িয়া যায়।
জন্মাবধি শকুন্তলা মণিবরের শান্তরসাস্পদ আশ্রম আবেষ্টনীতেই লালিতা পালিতা। আমাদের লীলাও তাই। পার্থক্য, শকুন্তলার জন্মান্তরী সংস্কার শকুন্তলাকে সংসার পথে টানিয়া লইয়া গিয়েছিল, আর লীলার সংস্কার এবং তাহার পালক পিতার অনুশাসন তাহাকে চিরতপস্বিনী করিয়া ছাড়িয়াছে। মাঝে মাঝে মনে হয়, লীলা যদি ওই সংসার লীলায় অনুপ্রবেশ করিত, তাহা হইলে কি আমরা তাহার লেখনী মুখে ঠাকুরের লীলা কাহিনী প্রকাশ পাইতে দেখিতাম? সব অবিস্মরণীয় বিস্মৃতির অতল সলিলে লীন হইয়া যাইত। শ্রী শ্রী ঠাকুর ছিলেন অন্তর্যামী। জীবমাত্রে অন্তরের পরিচয় ছিল তাহার নিকট সুপরিস্ফুট। একজনকে দেখিবা মাত্র তিনি তাহার পূর্বজন্মের সংস্কার প্রত্যক্ষ করিতে পারিতেন। লীলার সংস্কার প্রত্যক্ষ করিয়াই তিনি তাহাকে ত্যাগের পথে পরিচালিত করিয়া গিয়াছেন। তিনি তাহার মধ্যে কি দেখিয়েছিলেন তিনিই জানেন। তবে আমরা তাহার দীক্ষায় দীক্ষিতা, তাহার শিক্ষায় শিক্ষিতা। তাহার আদরে লালিতা পালিতা লীলার লেখনী মুখে যে অমৃত নির্ঝরের আস্বাদন পাইতেছি, বলা বাহুল্য তাহা তাহারই করুণার ফল। মনে পড়ে ঠাকুর একবার বগুড়া গিয়াছেন। উঠিয়াছেন মালতীনগরের ভক্ত সুরেন্দ্র মোহন দাশগুপ্তের বাড়িতে। কথা প্রসঙ্গে সুরেন্দ্রকে লক্ষ্য করিয়া ঠাকুর বলিলেন, তোরা কি মনে করিস আমি নীলুকে ভালোবাসি স্নেহে অন্ধ হয়ে? তা নয়, তার ভিতর এমন জিনিস আছে, এমন বৈশিষ্ট্য আছে যাতে আমি মুগ্ধ হয়ে তাকে ভালোবাসি। আর নীলুও ভালোবাসে ঠাকুরকে অতি আপনভাবে, একান্ত আত্মীয় পরমাত্মীয় পিতৃভাবে। ঠাকুর তাহার বাবা, সে তাহার মেয়ে। কোনো পাতানো সম্বন্ধ নয়, সহজ সম্বন্ধ। মাঝে মাঝে আবার ঠাকুর হইয়া যান তাহার অশান্ত দুষ্টু ছেলে, আর সে হইয়া যায় তাহার মামনি। 1339 সালের 21শে জ্যৈষ্ঠ আসামবঙ্গীয় সারস্বত মঠের একটি বিশিষ্ট ঘটনা, যাহা শ্রী শ্রী নিগমানন্দ উপদেশামৃতের 125 পৃষ্ঠায় বিধৃত হইয়াছে। আজ আরতি কীর্তনের পর প্রণামের সময় ঠাকুর যখন ঘর হইতে বাহির হইলেন, তখন এক আশ্চর্য ভাব দেখিতে পাইলাম। শ্রী শ্রী ঠাকুর ঘর হইতে ছোট মেয়ে লীলার হাতটি ধরিয়া বাহির হইলেন। ঠাকুরের চোখে মুখে অপূর্ব ভাব। করুণ দৃষ্টিতে সকলের দিকে তাকাইয়া পড়িতে লাগিলেন, এই যে দেখছে লীলাকে, ওই ঠিক আমাকে মানুষভাবে ভালোবাসে। ও ঠাকুর বুঝে না, গুরু বুঝে না, ও আমাকে বাবা বলেই জানে। এমনকি মাঝে মাঝে আমাকে বলে, বাবা তুমি গুরু হতে যাও কেন? অবশ্য এরও এই ভাব থাকবে না। যখন বড় হয়ে উঠবে তখন ভয় সংকোচ সবই এসে চিত্তকে সংকুচিত করে দেবে। কিন্তু লীলার অন্তরে ভয় সংকোচ আসার পূর্বেই ঠাকুর চলিয়া গেলেন চিরতরে এই সংসার রঙ্গমঞ্চ হইতে বিদায় লইয়া। লীলার অন্তরে রহিয়া গেল সেই নিঃসংকোচ ভালোবাসার স্মৃতি, যাহার ফল আজিকার নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ। এই গ্রন্থ রচনার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি গ্রন্থারম্ভেই উল্লেখ করিয়াছেন। প্রাচীনেরা অনেকেই গতাসু ঠাকুরকে সাক্ষাৎ দর্শন করেছেন, যারা যতদূর অনুমান আর 20 বছরের মধ্যেই তারা বিদায় নেবেন ধরাপৃষ্ঠ হতে। তারপর প্রকৃত তথ্য সংগ্রহের আর উপায় থাকবে না, থাকবে শুধু অবাধ কল্পনার অবসর। তার আগে আমাদের একটা দায় আছে বই কি, জীবনী লেখার নয়, তথ্য পরিবেশনের দায়। এই গ্রন্থ সেই তথ্য পরিবেশনের ভূমিকা গ্রহণ করিয়াছে, ইহা নিঃসন্দেহ। ইহা ঠাকুরের জীবনচরিত নহে, জীবনচরিতের অনবদ্য উপাদান। লেখিকা পুনরায় লিখিয়েছেন, ঠাকুরের কথা জগতে প্রচার করার যদি অভিপ্রায় থাকে বিধাতার, তবে কোনো না কোনো দিন তেমন চরিতকার আসবেন যিনি বৈয়াসকি চেতনায় আবিষ্ট, যার সম্বন্ধে অনায়াসে বলা যাবে সেই সত্য যা রচিবে তুমি। তথ্য আর ভাব মিলিয়ে সত্যের কল্পমূর্তি গড়ে তুলবেন তিনি। পরমহংস নিগমানন্দের দিব্য আলেখ্য। মোটে মজুরেরা বয়ে আনে বালি, চুন, ইট, সুরকি, মিশিয়ে মশলা তৈরি করে মিস্ত্রির দল, আর সৌধ রচনার দায়িত্ব নেন স্থপতি স্বয়ং। আমার ভূমিকা এই কুলি মজুরের ভূমিকা। কিছু মাল মশলা বয়ে এনে দিতে পারি আমি, তার বেশি ক্ষমতা নাই আমার। গ্রন্থ রচয়িত্রীকে আমি মুটে মজুরের শ্রেণীতে আনিতে রাজি নহি। তিনি নিষ্প্রাণ উপাদান সংগ্রহকারিণীর ভূমিকা লন নাই, লইয়াছেন প্রাণবন্ত জীবন্ত আলেখ্য সরবরাহকারিণীর ভূমিকা। মর্মর মূর্তি রচনা করেন প্রখ্যাত ভাস্কর, কিন্তু তাহাকে উদ্দিষ্ট ব্যক্তির সব দিকের আলোকচিত্র সরবরাহ করিতে হয়। আলোকচিত্র শিল্পী ফটোগ্রাফারকে সম্মুখ, পশ্চাৎ, পার্শ্ব, ঊর্ধ্ব, অধ এইগুলি না হইলে যত বড় ভাস্করই হন না কেন, যথাযথ মূর্তি রচনা করিতে তিনি সক্ষম হন না।
আমাদের নারায়ণী বা লীলা এই ফটোগ্রাফারের ভূমিকা গ্রহণ করিয়াছেন। তাহার নির্মল চেতদর্পণে শৈশবের স্বচ্ছ মানসপটে ঠাকুরের যে অনবদ্য আলেখ্য রাশি ফুটিয়া উঠিয়াছে, তাহাই তিনি পরিবেশন করিয়াছেন এই গ্রন্থে। এ শুধু ঠাকুরকে সাজাইয়া গুজাইয়া তাহাকে সচেতন করিয়া ফটো তোলা নয়, তাহার অজ্ঞাতসারে সর্বাবস্থার ফটো উঠিয়া গিয়াছে আপনা আপনি লীলার অন্তর ফিল্মে। তাহারই প্রকাশ এই গ্রন্থের পাতায় পাতায়। অনেকে বলিতে পারেন, অত ছোট বয়সের কথা লেখিকার স্মৃতিপটে জাগ্রত রহিল কেমন করিয়া? সেই সন্দেহের উত্তর দিয়াছেন লেখিকা স্বয়ং এই গ্রন্থ মধ্যেই। তিনি শতপ্রবৃত্ত হইয়া লিখিয়াছেন, আমার স্মৃতিতে ঠাকুর ধরা দিয়েছেন হিমালয়ের পটভূমিকায়। দার্জিলিং গিয়ে যেন তাকে ভালো করে দেখলাম, চিনলাম, বুঝি বা আত্মীয় বলে ভালোবাসতেও শুরু করলাম। তার চলাফেরা, কথাবার্তা, আহার বিহারের বৈশিষ্ট্য সেই প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপর থেকে সব মনে আছে, ভুলিনি। অথচ এর আগে পর্যন্ত মনটা ফাঁকা, কারো স্থান নাই সেখানে, কোনো ছাপই পড়েনি। স্মৃতির এই প্রবোধনীকীর্ত সম্পন্ন করেছে নিশ্চয়ই দার্জিলিং। সেখানকার পরিস্থিতির অভিনবত্ব। তাই 36 সালের দার্জিলিং পর্ব আমার জীবনের মাহেন্দ্রলগ্ন অমৃতযোগ। আমার বয়স তখন 4। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।